বাংলাদেশের মানুষের কাছে গুম এখন অতি পরিচিত একটি শব্দ। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ছিল রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মপন্থার মতোই এক বিশেষ পন্থা। গুম এটা অপরাধীর কোনো বিচ্ছিন্ন অপরাধ ছিল না, বরং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা নেতৃত্বস্থানীয়রা নিজেদের সিস্টেম্যাটিক ফরম্যাটে গুম অন্তর্ভুক্ত করে নিয়েছিল। দেখা যাক বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুমের কিছু পরিসংখ্যান। 2024 আশকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 17 বছরে 629 জন গুমের শিকার হয়েছেন। একই ধরনের তথ্য দিয়েছেন আরেক বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। আশকের তথ্য মতে 2007 থেকে 2023 সাল পর্যন্ত 629 জন গুমের শিকার হয়েছেন। এর মধ্যে লাশ উদ্ধার হয়েছে 78 জনের, অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে 59 জনকে এবং পরে গ্রেফতার দেখানো হয়েছে 73 জনকে। বাকি ব্যক্তিদের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। সংগঠনটির সমন্বয়ক আফরোজা ইসলাম আখি যুগান্তরকে জানান, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে এখন 153 জনের কোনো খোঁজ জানে না তাদের পরিবার। বাস্তবে এই সংখ্যাগুলো হচ্ছে টিপ অব দ্য আইসবার্গ, যা দৃশ্যমান হয়ে গেছে, কোনোভাবেই যা আর লুকানোর সুযোগ নেই। তাহলে সহজেই অনুমেয় যে বাস্তবে এর প্রকৃত সংখ্যা কত বীভৎস হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার ভাষণে জানিয়েছেন, নবগঠিত গুম কমিশনের মতে গুমের প্রকৃত সংখ্যা হয়তো 3500 ছাড়িয়ে যাবে। এই সংখ্যা 3500 ছাড়িয়ে যাবে। আর এটি আমাদের কোনো আবেগ নির্ভর কথা নয়। এটি আজ প্রমাণিত যে বিগত ফ্যাসিস্ট রেজিমই শত শত লাশ গোপন করেছে, পুড়িয়ে ফেলেছে, ময়লার ভাগাড়ে শোরিং মেশিনে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। গুম কেন করে? এই ব্যাপারে যারা বিজ্ঞ তারা বলেছেন, বাংলাদেশে গুম করার অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে ভিন্ন মত এবং দলকে দমন, ভীতি সৃষ্টি করা, অপরাধমূলক কর্মকাণ্ডের সাক্ষীকে নষ্ট করা। কখনো কখনো রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তিগত প্রতিশোধের কারণেও গুমের ঘটনা ঘটে। আবার কখনো পশ্চিমা কোনো শক্তি বা পার্শ্ববর্তী দেশের চক্রান্ত বাস্তবায়নের জন্য নিরীহ ধর্মপ্রাণ মুসলমান এবং আলেমদের বিভিন্ন নাটক সাজিয়ে গুম করা হয়। কাদের গুম করা হয় বা কারা গুমের শিকার? আমরা এইভাবে প্রশ্ন করলে দেখব মূলত দুই শ্রেণীর মানুষ গুমের প্রধান শিকার। 1. রাজনৈতিক ব্যক্তিবৃন্দ। 2. ইসলামিক চিন্তাধারা আদর্শ ধারণকারী, ইসলামী আদর্শ প্রচারকারী, দ্বীনি কোনো ব্যক্তি। রাজনৈতিক ব্যক্তিদের গুম করার বিষয়টি আসলে পরিষ্কার। এটি করা হয় রাজনৈতিক নোংরা স্বার্থ রক্ষা করার জন্য। আর ইসলামের সাথে সম্পৃক্ত থাকার কারণে যাদের গুম করা হয় তাদের উগ্রবাদী বা জঙ্গি ট্যাগ দিয়ে গুম করা হয়, যার মূল কারণ এদেশের কাঠামোগত ইসলাম বিদ্বেষ। আরও লক্ষণীয় যে কেবলমাত্র এই ট্যাগের কারণে গুমের অনেক সংখ্যা আজও আমাদের অজানা। কারণ এই ট্যাগ একজন মানুষের মৌলিক অধিকারসমূহ প্রশ্নবিদ্ধ করতে পারে, কেড়ে নিতে পারে। এটি প্রচলিত এবং গ্রহণযোগ্য অবস্থান। আলেম এবং দ্বীনি ঘরানার গুমের সঠিক সংখ্যা নির্দিষ্টভাবে বলা কঠিন, কারণ এসব ঘটনা সাধারণত সরকারের পক্ষ থেকে স্বীকৃত নয় এবং কেউই এগুলোর প্রকৃত তথ্য, সংখ্যা, কারণ এবং ধরন নিয়ে সত্য নির্ভর কাজ করতে ইচ্ছুক নয় কিংবা সাহসী নয়। প্রাসঙ্গিক একটি উদাহরণ যা পুরো দেশ পরে জেনেছিল। একজন তরুণ ইসলামিক বক্তাকে গুম করার পর দেশে তোলপাড় শুরু হয়। এরপর ওনাকে মিডিয়ার সামনে হাজির করা হয় এবং বলা হয় তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। সে সময় মিডিয়াগুলো নির্লজ্জভাবে এই খবর প্রচার করে সরকারের পক্ষে সাফাই গাইতে থাকে। অথচ আজ সবাই জানে তিনি গুম হয়েছিলেন। তাকে রাষ্ট্রের শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা গুম করেছিল। শুধু যে আলেমদের উপরে জুলুম করা হয়েছে এমনটা নয়, বরং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকেও বিভিন্ন সময় উগ্র সংগঠনের সদস্য বলে গুম এবং গ্রেফতার করা হয়। এমনকি তারা মহিলাদের পর্যন্ত গুম করতে দ্বিধা করেনি। গুম একটি মানবাধিকার বিরোধী অপরাধ। বিশ্বের কোনো প্রান্তে কোনো আইনেই গুমের আইনগত বৈধতা নেই। গুম একটি মৌলিক অপরাধ। বিশ্বের কোনো রাষ্ট্রই তার নাগরিককে অন্যায়ভাবে গুমের অধিকার রাখে না। কোনো সুনির্দিষ্ট অভিযোগ, মামলা, গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গুমের সংস্কৃতি বেসিক হিউম্যান রাইটসের নীতির পরিপন্থী। এমনকি ব্যক্তি দোষী হলেও তার নিজেকে ডিফেন্ড করার অধিকারের কথা সংবিধানে বলা আছে। বাংলাদেশের সংবিধানের 33 অনুচ্ছেদে গ্রেফতার আটক সম্পর্কের রক্ষা কবচ শিরোনামে গ্রেফতার ব্যক্তিদের সাংবিধানিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। প্রথম দফায় বলা হয়েছে গ্রেফতারের কারণ না জেনে কোনো ব্যক্তিকে আটক রাখা যাবে না এবং আটক ব্যক্তিকে অবশ্যই তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ওই অনুচ্ছেদের দ্বিতীয় দফায় আরও বলা হয়েছে আটক ব্যক্তিকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। কিন্তু ফ্যাসিস্ট রেজিমেও তার রক্ষী বাহিনী এই সকল আইনের কোনো তোয়াক্কা না করে বিচার বহির্ভূত গুম ও হত্যার মাধ্যমে দেশে ভীতির সংস্কৃতি তৈরি করে তারা তাদের এই জুলুমের সিস্টেম টিকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। মূল আলোচনার বাইরে ছোট্ট একটি কথা। দীর্ঘদিন পরে আমরা আবারও আপনাদের জন্যই ফিরে এসেছি।
খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য নতুন নতুন সব আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনারা আবার ব্যর্থ হবেন না যেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করে নেবেন। গুমের 4 স্তম্ভ। ফ্যাসিস্ট সরকার নিজে অত্যন্ত যত্ন নিয়ে দেশে গুমের একটি আদর্শ পরিমণ্ডল তৈরি করে নিয়েছিল। আইন, প্রশাসন, জনবল এবং প্রযুক্তি, এই 4 স্তম্ভের সমন্বয়ে বিগত আওয়ামী সরকার চমৎকার একটি গুমের কাঠামো তৈরি করে নিয়েছিল। আমরা আপনাদের জন্য নিয়ে আসছি 4 উপাদানের অন্যতম জনবলের উপরে বিশেষ প্রতিবেদন। কারা ছিল এই গুমের নেপথ্যে নায়ক? কারা ছিল আয়নাঘরের মূল কারিগর? রাতের কালো আধারে জাদু করার মতো জঘন্য ফ্যাসিবাদী কালচের নিবেদিত দাস হিসেবে তারা গুম করত। জাদুকর যেভাবে জাদু করে চোখের সামনে থেকে কোনো কিছু হাওয়া করে দেয়, তারাও তেমনি গুম করে মানুষ হাওয়া করে দিত। তারা ছিল গুমের জাদুকর।